গুড আফটারনুন স্টুডেন্টস। এর আগে আমরা কেন্দ্রীয় আইনসভা সম্পর্কে পড়েছি। এবার আজকে আমরা পড়ব রাজ্যের আইনসভা। আমাদের যে ভারতের সংবিধান, সেই সংবিধান অনুযায়ী ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্যে একটি করে আইনসভা আছে। আর ভারতের যে রাজ্যের আইনসভা, এটা কোনো কোনো রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট, আবার কোনো কোনো রাজ্যে এক কক্ষ বিশিষ্ট। যে সমস্ত রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, সেখানে উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ, আর নিম্নকক্ষের নাম হলো বিধানসভা। আমাদের পশ্চিমবঙ্গের যে আইনসভা, এটা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট নয়, এটা এক কক্ষ বিশিষ্ট। শুধুমাত্র বিধানসভা রয়েছে, বিধান পরিষদ কিন্তু নেই। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গের যে আইনসভা, সেই আইনসভা বা ভারতবর্ষের যে কোনো রাজ্যের আইনসভা, এই আইনসভাগুলি কিন্তু রাজ্যপাল, বিধানসভা, বিধান পরিষদ, হ্যাঁ, অথবা যেগুলো এক কক্ষ বিশিষ্ট, সেখানে শুধুমাত্র বিধানসভা এবং রাজ্যপাল নিয়ে গঠিত হয়। তাহলে রাজ্যের আইনসভায় প্রথমেই আছেন কে? রাজ্যপাল। যেমন কেন্দ্রীয় ক্ষেত্রে প্রথমেই রাষ্ট্রপতি, রাজ্যের ক্ষেত্রে কিন্তু রাজ্যপাল। তিনিও কিন্তু রাষ্ট্রপতির মতো নিয়মতান্ত্রিক প্রধান, প্রকৃত ক্ষমতার অধিকারী নন। এই রাজ্যপালকে কেন্দ্রে যে দল সরকার তৈরি করেছে বা কেন্দ্রে যে সরকার থাকবে, সেই সরকারের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি 5 বছরের জন্য নিযুক্ত করেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে রাজ্যপাল কোনো জনগণের দ্বারা মানে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত নন। আর রাজ্যপাল হতে গেলে বয়স কমপক্ষে 35 লাগবে, এবং তিনিও কিন্তু কোনো কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত হতে বা কোনো লাভজনক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন না। আর রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, তাকে নিয়োগ করেন বা শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল, এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনি অন্যান্য মন্ত্রীদেরকেও তিনি নিয়োগ করেন। এরপরে আসি বিধানসভা। আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে কিন্তু 1969 খ্রিস্টাব্দে আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদ বিলুপ্ত করা সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ 1969-এর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, একটা বিধান পরিষদ আর বিধানসভা, যেটা 1919 সালে লুপ্ত করা হয়েছিল, 1969 সালে লুপ্ত করা হয়েছিল। আর 1969 সাল থেকে পশ্চিমবঙ্গে কিন্তু একটাই কক্ষ রয়েছে, সেটা হচ্ছে বিধানসভা। আর বিধানসভার যারা সদস্য, তারাও কিন্তু প্রাপ্তবয়স্ক যারা ভোটাধিকার, তাদের ভোটদানের মাধ্যমে নির্বাচিত হন। আবার কোনো কোনো বিধানসভায় শুধুমাত্র একজনকে রাজ্যপাল সরাসরি নিয়োগ করতে পারেন, তবে যাকে নিয়োগ করবেন তাকে কিন্তু অবশ্যই ইঙ্গ ভারতীয়, অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত ইংরেজরা বাস করতো স্বাধীনতার পরেও, হ্যাঁ, তাদের মধ্য থেকে নিয়োগ করতে পারবে, অর্থাৎ সরাসরি ভারতীয়কে নিয়োগ করতে পারবে না। আর বিধানসভার মেয়াদকালও কিন্তু 5 বছর। এরপরে আসি মুখ্যমন্ত্রী। কেন্দ্রের যেমন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রকৃত ক্ষমতার অধিকারী, ঠিক সেভাবে রাজ্যেও কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রকৃত ক্ষমতার অধিকারী, অর্থাৎ তিনি সরকারের প্রধান।
আর আর ভারতের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কিন্তু রাজ্যপালকে সাহায্য করার এবং পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রিসভা থাকবে। আর এই মন্ত্রিসভার কিন্তু প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে প্রত্যেক 5 বছর অন্তর যে বিধানসভা নির্বাচন হয়, সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাই বা নেত্রীকে বলা হয় মুখ্যমন্ত্রী। আর আমরা জানি যে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। ইনি ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী। আর পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম আমরা সকলেই জানি, মমতা ব্যানার্জি। ইনি বর্তমান মুখ্যমন্ত্রী। তাহলে আমরা রাজ্যের আইনসভা সম্পর্কে জানলাম। এবার রাজ্যের আইনসভা থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো বলছি, তোমরা খেয়াল রাখবে বা বইয়ে দাগ দিয়ে নেবে। সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট এবং কি? তারপরে কার সুপারিশ অনুসারে রাজ্যে রাজ্যপাল নিযুক্ত হন, এবং রাজ্যপাল নিযুক্ত হওয়ার জন্যে বয়স কত প্রয়োজন বা কত দরকার? এগুলো এমসিকিউ টাইপের আসতে পারে, তোমরা মনে রাখবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? তারপরে পশ্চিমবঙ্গে কবে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? তারপরে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই টাইপের কোশ্চেনগুলো তোমরা পড়বে। এরপরে আসি আঞ্চলিক স্বায়ত্তশাসন। আমরা এতক্ষণ ধরে শুধুমাত্র কেন্দ্র রাজ্যের আইনসভা সম্পর্কে জেনেছি বা কেন্দ্র শাসন রাজ্য শাসন সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো আঞ্চলিক বা স্থানীয় বা আঞ্চলিক স্বায়ত্তশাসন সম্পর্কে জানবো। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ হলো স্থানীয় বা আঞ্চলিক স্তরে স্বায়ত্তশাসন। তোমরা ক্লাস 7-এ পড়ে এসেছো স্বায়ত্তশাসন কাকে বলা হয়। স্বায়ত্ত মানে স্ব মানে নিজের, আর আয়ত্ত মানে অধীন। অর্থাৎ জনগণ যখন নিজে ভোট দিয়ে বা নিজের অধীনে যে সরকার যে মানে প্রতিনিধি তৈরি করে, সেটাই হচ্ছে আঞ্চলিক স্বায়ত্তশাসন। অর্থাৎ এখানে কিন্তু জনগণ সরাসরি অংশ নিতে পারেন এবং জনগণ কিন্তু নিজেরাই গ্রাম বা শহরের শাসন প্রতিষ্ঠানগুলোকে চালনা করতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গের যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এটা কিন্তু দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে গ্রামীণ বা গ্রাম পঞ্চায়েত, গ্রামীণ, আর একটা হচ্ছে পৌর। এই দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে গ্রামীণ স্বায়ত্তশাসন, একটা হচ্ছে পৌর স্বায়ত্তশাসন। এগুলো আমরা ক্লাস 7-এ পড়ে এসেছি। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বলা হয় পঞ্চায়েত ব্যবস্থা। আর শহরের বা নগরের যে স্বায়ত্তশাসন তাকে বলা হয় পৌর শাসন ব্যবস্থা। আর গ্রামের যে পঞ্চায়েত বা গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা, এই পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু 3টে স্তর রয়েছে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর একটা হচ্ছে জেলা পরিষদ। এই 3টে স্তর রয়েছে। এগুলো আমরা আগেই জানতাম, ক্লাস 7-এ আমরা পড়েছি। 3টে স্তর রয়েছে। প্রথমে আসি গ্রাম পঞ্চায়েতে। তোমরা সকলে জানো যে পশ্চিমবঙ্গের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা, তার সর্বনিম্ন স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত। মানে কয়েকটা গ্রাম বা কতগুলি গ্রামের সমষ্টি নিয়ে একটা পঞ্চায়েত এলাকা গঠিত হয়ে থাকে। আর গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা প্রার্থী হতে গেলে ওই সদস্যকে অবশ্যই সেই
এলাকার বা সেই গ্রাম পঞ্চায়েতের অধীন বা গ্রামের অধীনে নাগরিক বা ভোটার হতে হবে। তিনিও কিন্তু কোনো কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরিজীবী কোনো ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হতে পারেন না। আর আমরা জানি গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য তারা 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। আর গ্রাম পঞ্চায়েতে মেম্বাররা, সংখ্যাগরিষ্ঠ মেম্বারদের মধ্য থেকে একজন মানে একজনকে প্রধান হিসাবে নির্বাচিত করা হয়। একজন প্রধান হন আর একজন হন উপপ্রধান। বর্তমানে প্রধান এবং উপপ্রধান পদ এটা কিন্তু 1/3 মহিলা সদস্য ও জনসংখ্যার অনুপাতে তপশিলি জাতি উপজাতিদের মধ্যে সংরক্ষিত করা হয়েছে। আর গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ আমরা সকলে জানি 5 বছর। তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিশেষ পরিস্থিতির কারণে এটা 6 মাস বাড়তে পারে। আর গ্রাম পঞ্চায়েতের আইন অনুসারে প্রত্যেক মাসে কিন্তু একবার করে পঞ্চায়েতের সভা ডাকা বাধ্যতামূলক। আর গ্রাম পঞ্চায়েতের সভায় যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন গ্রাম প্রধান। আর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। আমরা জানি অনেকগুলো গ্রাম নিয়ে বা কতগুলি গ্রাম নিয়ে একটা ব্লক তৈরি হয়। আর ব্লকের নাম অনুসারে নির্দিষ্ট পঞ্চায়েত সমিতিরও নামকরণ করা হয়। যেমন আমাদের ডোমকল ব্লক, তাই ডোমকল ব্লকের পঞ্চায়েত সমিতির নাম হচ্ছে ডোমকল পঞ্চায়েত সমিতি আমরা বলে থাকি। পঞ্চায়েত সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েতে যেমন যোগ্যতা থাকা দরকার, ঠিক সেই একই রকম যোগ্যতা কিন্তু গ্রাম পঞ্চায়েতের এই পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও থাকা দরকার। এদেরও কার্যকালের মেয়াদ 5 বছর। প্রয়োজন অনুসারে 6 মাস এদের কার্যকালের মেয়াদ বাড়তে পারে। আর প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কিন্তু পঞ্চায়েত আইনে পঞ্চায়েত সমিতির সভা ডাকার কথা বলা হয়েছে। আর পঞ্চায়েত সমিতিতে যারা সদস্য নির্বাচিত হন তাদের মধ্য থেকে একজন সভাপতি এবং একজন সহসভাপতি নির্বাচন করেন। সমিতির সভায় সভাপতি ও তার অনুপস্থিতিতে সহসভাপতি সভাপতিত্ব করে থাকেন, এটা আমরা সকলেই জানি। এরপর আসি জেলা পরিষদ। আমরা 2013 সালের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের যে 19টি জেলার মধ্যে কলকাতা এবং দার্জিলিং বাদে প্রত্যেকটি জেলায় কিন্তু জেলা পরিষদ আছে। শুধুমাত্র কলকাতায় এবং দার্জিলিংয়ে কোনো জেলা পরিষদ নেই। জেলা পরিষদের সদস্য হতে গেলেও কিন্তু সে একই রকম পঞ্চায়েতের মতো একই রকম যোগ্যতা থাকা প্রয়োজন। এদেরও কার্যকালের মেয়াদ 5 বছর এবং প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কিন্তু এদেরকে অধিবেশন ডাকা বাধ্যতামূলক। আর জেলা পরিষদের যে অধিবেশন, সেই অধিবেশনে সভাপতি হন সভাধিপতি। আর সভাধিপতির অবর্তমানে সহসভাধিপতি সভাপতির কাজ পরিচালনা করে থাকেন। এরপরে আসি পৌরসভা। পশ্চিমবঙ্গের যে সমস্ত শহর বা নগরগুলি রয়েছে সেই নগরে কিন্তু পৌরসভা বা পৌর শাসন ব্যবস্থা চালিত আছে। পৌরসভায় যারা সদস্য নির্বাচিত হন তাদেরকে বলা হয় কাউন্সিলর বা পৌর প্রতিনিধি বলা হয়। আর এই পৌর প্রতিনিধিরা বা কাউন্সিলররা তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করে থাকেন। তার মানে পৌর এলাকার যারা নির্বাচিত কাউন্সিলর তাদেরকে নিয়ে কিন্তু পৌরসভা গঠিত হয়। এদেরও কার্যকালের মেয়াদ 5 বছর, এটা আমরা জানি। আর একজন চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান থাকেন পৌরসভায়, সেটাও আমরা সকলেই জানি। আমাদের পশ্চিমবঙ্গের যে পৌরসভা সেটা হচ্ছে 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের উদ্যোগে তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গের পৌরসভাটা কিন্তু ব্রিটিশ আমলের 1882 সালে তৈরি হয়েছিল। আর বঙ্গীয় পৌর আইন তৈরি হয় 1932 সালে এবং 1947 খ্রিস্টাব্দের পর সেই আইন মোতাবেক মানে বঙ্গীয় পৌর আইন মোতাবেক পশ্চিমবঙ্গের পৌরসভাগুলি চালনা করা হতো। পরে 1993 খ্রিস্টাব্দে
পৌর শাসন ব্যবস্থাকে আরও গণতান্ত্রিক করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে পৌর বিল তৈরি করা হয়েছিল। এরপর আসি সামাজিক উন্নয়নে সংবিধানের কি ভূমিকা ছিল। আমাদের ভারতের যে সংবিধান, সেই সংবিধান অনুসারে দেখতে গেলে কিন্তু সেখানে লেখা আছে স্পষ্ট ভাষায় যে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে, অর্থাৎ নারী পুরুষ সকলেরই কিন্তু সমান অধিকার রয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে সমাজে নারীদেরকে সমান চোখে দেখা হয় না। বিভিন্ন সময়ে নারীরা অবহেলিত, লাঞ্ছিত এবং বিভিন্ন অবমাননার শিকার হয়ে থাকেন। মানে জন্মানোর পর থেকে কন্যা সন্তানের অবহেলার পীড়নের শিকার হতে হয়। তাছাড়াও মানে মেয়েদের বিয়ের সময় পণ দেওয়া নেওয়ার প্রথা, তারপর নারী পাচারের মতো যখন ঘটনা কিন্তু বর্তমানেও মানে দেখা যায়। তাই নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া এই সমস্ত অমানবিক ঘটনা রুখতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছিল। তার মধ্যে একটা পরিকল্পনার নাম হচ্ছে পারিবারিক হিংসারোধ আইন, যেটা 2005 সালে পাশ করা হয়েছিল। মেয়েদেরকে নারীদের বঞ্চনা বা অত্যাচারের শিকার হাত থেকে রক্ষা করার জন্য এ ভারতীয় সংবিধানে এটাকে সংযুক্ত করা হয়েছিল। এটাকে বলা হয় পারিবারিক হিংসারোধ আইন। অর্থাৎ পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনার বা কোনো অত্যাচারের শিকার হন, তাহলে তিনি অবশ্যই এই আইন অনুসারে সুরক্ষা পেতে পারেন। অর্থাৎ এই আইন মোতাবেক মেয়েরা যদি অত্যাচারিত হন, তাহলে সে বিষয়ে মুখ্য বিচার বিভাগীয় বিচারকের কাছে আবেদন জানাতে পারেন। এছাড়া প্রতিটি জেলার সুরক্ষা আধিকারিক, মানে প্রোটেকশন অফিসার যারা আছে প্রত্যেকটা জেলায় প্রোটেকশন অফিসার, এদের কাছেও কিন্তু আবেদন করা যায়। আর সেক্ষেত্রে কিন্তু বিনা পয়সায় আইনি সাহায্য পাওয়া যায়, তার জন্য কোনো অর্থ লাগে না। আর পারিবারিক হিংসারোধ আইনের আওতায় কতগুলি বিষয় রয়েছে, যেমন মানসিক পীড়ন, অর্থনৈতিক পীড়ন ইত্যাদি। তবে শুধু আইন প্রণয়নই নয়, এই ধরনের সমস্যার সমাধান মানে শুধুমাত্র আইন করে যে এই সমস্যার সমাধান হবে এটা কিন্তু করা সম্ভব নয়। তাই সমাজে সার্বিক শিক্ষার বিকাশ এবং নারীর অর্থনৈতিক অধিকারকে সুনিশ্চিত করতে পারলে কিন্তু নারী জাতির মঙ্গল হবে, এটা বলা যায়। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমি বলছি, তোমরা বইয়ে দাগ দিয়ে রাখবে। যেমন পশ্চিমবঙ্গের আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা কয় রকমের এবং কি কি। তারপরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের কয়টা স্তর রয়েছে, কি কি স্তর রয়েছে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি। তারপরে তিনি কত বছরের জন্য নির্বাচিত হন, তোমরা সকলেই জানো। তারপরে পঞ্চায়েত সমিতি পশ্চিমবঙ্গ মানে কয়েকটি গ্রাম নিয়ে কি তৈরি হয়, ব্লক তৈরি হয়। তারপরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তরের নাম কি। তারপরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জেলা পরিষদ নেই, জেলা পরিষদের কার্যকালের মেয়াদ কত, এবং তোমরা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মানে অধিবেশন মানে কত দিন পর পর ডাকা উচিত সেগুলো মনে রাখবে। তারপরে পৌরসভা সদস্যদেরকে কি বলা হয়। তারপরে পশ্চিমবঙ্গে প্রথম পৌর শাসন ব্যবস্থা চালু হয় কবে এবং কে চালু করেছিলেন। বঙ্গীয় পৌর আইন কবে চালু করা হয়েছিল। তারপরে মেয়েদের সুরক্ষার জন্যে কত সালে পারিবারিক আইন চালু করা হয়েছিল। এই প্রশ্নগুলো তোমরা
বইয়ে আছে, তোমরা পড়ে নেবে, এবং সবগুলো শর্ট কোশ্চেন টাইপের হবে, শর্ট কোশ্চেন তোমরা পড়বে। এরপরে আসি অনগ্রসর নাগরিকদের অধিকার রক্ষায় সংবিধানের ভূমিকা। অনগ্রসর বলে তোমরা জানো, যারা অর্থনৈতিক সামাজিক দিক দিয়ে একবার পিছিয়ে পড়া, তাদেরকে বলা হয় অনগ্রসর নাগরিক। অর্থাৎ ভারতীয় জনসমাজের একটা বড় অংশ কিন্তু ঔপনিবেশিক আমলে পশ্চাৎপদ শ্রেণী নামে পরিচিত ছিল। পশ্চাৎপদ মানে কি? যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদেরকে বলা হয় পশ্চাৎপদ শ্রেণী। আর সামাজিকভাবে যারা অস্পৃশ্য মানুষেরাই এই পরিচয়ের মধ্যে পড়তেন। তাছাড়া বর্তমানে তপশিলি জাতি, হরিজন, দলিত এদেরকেও কিন্তু পিছিয়ে পড়া শ্রেণী হিসাবে অগ্রসর করা হয়েছে, মানে অন্তর্ভুক্ত করা হয়েছে। গান্ধীজি যখন 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, তখন কিন্তু সেখানে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল যে অস্পৃশ্যতাকে দূর করতে হবে। সমাজে যে অস্পৃশ্যতা রয়েছে, অর্থাৎ উচ্চবর্ণের হিন্দুরা নিম্নবর্ণের যারা হিন্দু রয়েছে তাদেরকে স্পর্শ করতো না, এই অস্পৃশ্যতাকে দূর করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তাতেও কিন্তু সমস্যা সুরাহা হয়নি। এছাড়াও গান্ধীজি হিন্দু মন্দিরে অস্পৃশ্য শ্রেণী বা হরিজন থেকে ঢোকার জন্য আন্দোলন করেছিলেন, কিন্তু তাও বাস্তবায়িত হয়নি। পরবর্তীকালে এই অস্পৃশ্যতা দূরীকরণে গান্ধীজির কর্মসূচির সঙ্গে ডক্টর বি আর আম্বেদকরের কর্মসূচির পার্থক্য দেখা গেছিল। ডক্টর বি আর আম্বেদকর ইনি কিন্তু অস্পৃশ্য শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন, এবং আমরা তার সম্পর্কে অনেকেই জানি। আম্বেদকর চেয়েছিলেন শিক্ষা, চাকরি, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে দলিতদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে, এবং তিনি দলিতদেরকে একটা আলাদা, মানে হিন্দু বর্ণ থেকে উচ্চ বর্ণ থেকে আলাদা জাতি হিসাবে পরিগণিত করতে চেয়েছিলেন। কিন্তু স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ডক্টর বি আর আম্বেদকর, এই আম্বেদকরের যে আলাদাভাবে মানে দলিতদেরকে রাখার যে প্রবণতা, সেটা কিন্তু গান্ধীজির মনোপ্রত হয়নি। তার উপর আবার 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড, ইনি কিন্তু বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জাতি, শিখ, অস্পৃশ্য মানে শিখ জাতি, দলিত জাতি, এদেরকে কিন্তু আলাদাভাবে নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল। গান্ধীজি কিন্তু এটাও মেনে নিতে পারেননি। এই কারণে গান্ধীজি 1932 সালে গুজরাটের জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন। শেষ পর্যন্ত আম্বেদকরের অনুরোধে গান্ধীজি অনশন ত্যাগ করেছিলেন, এবং গান্ধীজির সঙ্গে আম্বেদকরের একটা চুক্তি হয়েছিল, পুনা চুক্তি, এবং সেই চুক্তি মোতাবেক দলিতদের আলাদা নির্বাচনের বদলে যৌথ নির্বাচনেই ব্যবস্থাকে মেনে নেওয়া হয়েছিল, এবং দলিতদের জন্য আলাদাভাবে 151টি আসন সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছিল। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, এবং পুনা চুক্তি অনুসারে দলিতদের জন্য বা তপশিলি জাতির জন্য কয়টি আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল, এগুলো এখান থেকে আসতে পারে। অনগ্রসর জাতি বা উপজাতি বলতে ঠিক কি বোঝায়, সেই ব্যাপারে কিন্তু সংবিধানে কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। তবে মোটামুটিভাবে বলা যায়, হিন্দু সমাজের বিধান অনুযায়ী যারা সমাজের নিচু স্তরে বাস করেন, যাদের শিক্ষার প্রচলন কম, যাদের অতি অল্প সংখ্যক ব্যক্তি সরকারি চাকরি করেন, যাদের মধ্যে শিল্প বাণিজ্যের প্রসার কম, তাদেরকেই বলা হয় অনগ্রসর উপজাতি। আর ভারতীয় সংবিধানের সংখ্যালঘু বলতে সমাজের সংখ্যার ভিত্তিতে সংখ্যালঘু বোঝানো হয়েছে, অর্থাৎ সম্পদের ভিত্তিতে কিন্তু সংখ্যালঘু ধারণা ব্যবহার করা হয়নি। যেমন ধরে নেওয়া যাক, একটা উদাহরণ দিয়ে বলি, পশ্চিমবঙ্গে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন মুসলিমরা সংখ্যালঘু গোষ্ঠী, কারণ হিন্দুদের তুলনায় তারা সংখ্যায় কম আছে, তাই এরা সংখ্যালঘু গোষ্ঠী। শিখরা সংখ্যালঘু গোষ্ঠী, কারণ এরা হিন্দু বা অন্যদের তুলনায় কম আছে বলে শিখরা সংখ্যালঘু গোষ্ঠী। অর্থাৎ যারা সংখ্যায় কম, তাদেরকে সংখ্যালঘু গোষ্ঠী হিসাবে দেখানো হয়েছে।
ঠিক ঠিক একইভাবে দেখতে গেলে দেখা যায় যে দিল্লির ক্ষেত্রে দিল্লির ক্ষেত্রে দেখা যায় যে হিন্দি ভাষাভাষী মানুষের সংখ্যা কম, কিন্তু বাঙালি ভাষাভাষী মানুষের সংখ্যা, সরি, হিন্দি ভাষাভাষী মানুষের সংখ্যা বেশি, তাই তারা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু বাঙালি যারা ভাষাভাষী মানুষের সংখ্যা কম, তাই তারা কিন্তু সংখ্যালঘু দিল্লির ক্ষেত্রে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী হবে, হিন্দি ভাষাভাষীরা হচ্ছে সংখ্যা লঘু আর বাংলা ভাষাভাষীরা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ। এভাবে সংখ্যালঘু ধারণাটা যুক্ত করা হয়। যেমন পশ্চিমবঙ্গের ভাষার দিক দিয়ে সাঁওতালি ভাষা, অর্থাৎ সাঁওতালদের যে ভাষা, অলচিকি ভাষা বা অলচিকি লিপি, এটাও কিন্তু সংখ্যালঘু বা সংখ্যালঘুদের ভাষা। তবে ভারতের সংবিধানে এই অলচিকি ভাষাকে একটা বাংলা ভাষার মতো মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত পড়ালাম। পরের দিন আমরা সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকার সমূহ সম্পর্কে আলোচনা করব, এবং তেলেঙ্গানা তেভাগা আন্দোলন আছে এবং বিভিন্ন পরিবেশ আন্দোলন আছে, এগুলো সম্পর্কে আলোচনা করব।